1947 সালের প্রথম দিকে ভারত ভাগ যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন মোহাম্মদ আলী জিন্নাসহ মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতারা স্বাধীনতা উত্তর ভারতকে সামরিকভাবে দুর্বল এবং ভৌগোলিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়ার জন্য দুটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করেছিলেন। তাদের প্রথম পরিকল্পনা বা প্ল্যান এ ছিল সমগ্র ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে ভারতের ভেতরেই 11টি পৃথক মুসলিম রাষ্ট্রের জন্ম দেওয়া, যা ইতিহাসে দিনিয়া পরিকল্পনা নামে পরিচিত। অন্যদিকে এই পরিকল্পনা যদি কোনো কারণে ব্যর্থ হয়, তবে তার বিকল্প হিসেবে তারা প্ল্যান বি প্রস্তুত রেখেছিল। এই দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানকে সরাসরি স্থলপথে যুক্ত করার জন্য ভারতের মূল ভূখণ্ডের বুক চিরে প্রায় 1000 মাইল দীর্ঘ এবং 25 কিলোমিটার চওড়া একটি বিশাল করিডোর নির্মাণের দাবি তোলা হয়েছিল। এমনকি আপনারা জানলে অবাক হবেন, এই দুটি ভয়ঙ্কর পরিকল্পনার মধ্যে প্রথমটি বাস্তবায়নের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়। আর কথার কথা, যদি তাদের এই দুটি পরিকল্পনা সফল হতো, তাহলে আজ আমাদের ভারতবর্ষের মানচিত্র অনেকটা এরকম দেখাতো, যেখানে সবুজ এলাকাগুলো সব ইসলামিক রাষ্ট্র আর সাদা এলাকাগুলোই মূল ভারত। এছাড়া পাকিস্তানের সঙ্গে ভারতের 4টি বড় মাপের যুদ্ধ হয়েছে, আর প্রতিটি যুদ্ধেই ভারত জয়লাভ করেছে। কিন্তু এমনটা হলে ভারতের পরাজয় নিশ্চিত ছিল। কাশ্মীর পাকিস্তানের দখলেই থেকে যেত এবং পাকিস্তান ভেঙে কোনো দিনই বাংলাদেশ নামের কোনো রাষ্ট্রের জন্মই হতো না। কারণ এই দুটি পরিকল্পনার ফলে পাকিস্তান এতটাই শক্তিশালী হয়ে উঠত যে ভারতের পক্ষে পাকিস্তানকে পরাস্ত করা প্রায় অসম্ভব হতো। বন্ধুরা, বিশ্বাস করুন, এই ভিডিও থেকে আপনারা এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো শোনেননি। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব, কারণ সামান্য স্কিপ করলেও অনেক কিছু মিস করে ফেলবেন। বন্ধুরা, এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1933 খ্রিস্টাব্দে, যখন পাকিস্তান নামের জন্মদাতা চৌধুরী রহমত আলী তার বিখ্যাত নাও অর নেভার আর উই টু লিভ অর পেরিশ ফরএভার নামক পুস্তিকায় উত্তর পশ্চিম ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি পৃথক পাকিস্তান নামক স্বাধীন মুসলিম রাষ্ট্র নির্মাণের কথা উল্লেখ করেছিলেন। প্রথম দিকে জিন্নাসহ অন্যান্য মুসলিম নেতারা রহমত আলীর এই পাকিস্তান পরিকল্পনাকে ছাত্রদের এক অলীক কল্পনা বলে পাত্তা না দিলেও 1937 সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেসের সামনে মুসলিম লীগের ভরাডুবির পর জিন্না বুঝতে পারেন, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পর সমস্ত ক্ষমতা চলে যাবে হিন্দুদের দ্বারা নিয়ন্ত্রিত কংগ্রেসের হাতে। তাই জিন্নার মনেও রহমত আলীর পাকিস্তান ধারণাটি দানা বাঁধতে শুরু করে এবং এই ধারাবাহিকতায় 1940 সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান প্রস্তাব পাশ হয়। তবে এখানেই শেষ নয়। 1942 সালে চৌধুরী রহমত আলী ভারতের অখণ্ডতা পুরোপুরি নষ্ট করে একে সামরিক ও ভৌগোলিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করেন। 1942 সালের 15 নভেম্বর তিনি তার দ্য মিল্লাত অ্যান্ড দ্য মিশন 7 কমান্ডমেন্টস অব পাকিস্তান নামক পুস্তিকায় দিনিয়া পরিকল্পনা নামে একটি চরমপন্থী রূপরেখা সামনে নিয়ে আসেন। রহমত আলীর যুক্তি ছিল, সমআয়তনের ইউরোপে যদি একাধিক স্বাধীন রাষ্ট্র থাকতে পারে, তাহলে বহুভাষা, ধর্ম ও জাতিতে বিভক্ত ভারতবর্ষ কেন অখণ্ড থাকবে? ভারতকে ভেঙেও ইউরোপের মতন টুকরো টুকরো করে একাধিক স্বাধীন রাষ্ট্রের জন্ম দেওয়া উচিত। এই পুস্তিকায় তিনি ভারতীয় উপমহাদেশের নামটাই বদলে দিয়েছিলেন। নতুন নাম রেখেছিলেন দিনিয়া, যা দিন বা ধর্ম শব্দ থেকে অনুপ্রাণিত। তার এই কল্পিত মানচিত্রে উত্তর পশ্চিমের পাকিস্তানের সাথে সমগ্র কাশ্মীর, পাঞ্জাব এবং দিল্লিকে যুক্ত করা হয়েছিল। এছাড়া ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করে আরও 10টি ইসলামিক রাষ্ট্র বা ছিটমহল গঠনের প্রস্তাব করেন তিনি। যেমন অবিভক্ত বাংলা, আসাম নিয়ে বাঙ্গালিস্তান, বিহারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে ফারুকিস্তান, উত্তরপ্রদেশের মুসলিম বহুল অঞ্চল নিয়ে হায়দ্রিস্তান, মধ্যপ্রদেশের ভোপাল নিয়ে সিদ্দিকিস্তান, রাজস্থান ও মালব অঞ্চল নিয়ে মুইনিস্তান, পশ্চিম ভারতের কঙ্কর উপকূল নিয়ে সাফিস্তান, কেরালার মুসলিম বহুল জেলাগুলো নিয়ে পৃথক মাপলিস্তান এবং ভারতের ঠিক মাঝখানে অবস্থিত তৎকালীন ইসলামিক দেশীয় রাজ্য হায়দ্রাবাদকে তিনি নাম দিয়েছিলেন ওসমানিস্তান। আসলে রহমত আলীর মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর ভারতীয় উপমহাদেশের এই সমস্ত নবগঠিত ইসলামিক রাষ্ট্রগুলো এক হয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করবে, যা সবসময় হিন্দু প্রধান ভারতকে এক চরম সামরিক ও রাজনৈতিক চাপে রাখবে। কিন্তু মজার ব্যাপার হলো, রহমত আলীর এই দিনিয়া পরিকল্পনাকে জিন্নাসহ শীর্ষ মুসলিম নেতারা প্রকাশ্যে স্বীকৃতি না দিলেও পর্দার আড়ালে ভারত ভাগের ঠিক আগে অবিকল এই রূপরেখায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এ কারণেই স্বাধীনতার 1 বছর আগে থেকেই
অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হুসেন সোহরাওয়ার্দী অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্রের দাবি তুলতে শুরু করেন। অন্যদিকে জুনাগড়, ভোপাল, হায়দ্রাবাদ, মানভদর সহ বিভিন্ন দেশীয় রাজ্যের মুসলিম শাসকেরা ভারতের অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীন থাকার ঘোষণা দেন। এছাড়া তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত কেরালার মালাবার অঞ্চলের মুসলিমরা পৃথক মাপলি স্থানের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে। এমনকি জানলে অবাক হবেন, হায়দ্রাবাদের নিজাম ভারতকে সামরিকভাবে মোকাবিলা করার জন্য পাকিস্তান ও ইউরোপ থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র আমদানিও শুরু করে দিয়েছিলেন। এমনকি শুধু মুসলিম রাজ্যই নয়, জিন্নার নজর ছিল ভারতের অন্যান্য কৌশলগত অঞ্চলের দিকেও। তিনি রাজস্থানের যোধপুর ও জয়সলমেরের দুই হিন্দু রাজা হনুমন্ত সিং ও জওহর সিংকে পূর্ণ স্বায়ত্তশাসন, করাচি বন্দর ব্যবহারের অধিকার এবং বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার জন্য প্রায় রাজি করিয়ে ফেলেছিলেন। যাই হোক বন্ধুরা, বাংলার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সমগ্র ভারতের ক্ষেত্রে লৌহমানব সর্দার বল্লভভাই পটেলের দূরদর্শী মনোভাব ও অনমনীয় অবস্থানের ফলে শেষ পর্যন্ত রহমত আলীর সেই কুখ্যাত দিনিয়া পরিকল্পনা বাস্তব রূপ ধারণ করতে পারেনি। ইসলামিক নবাব ও নিজামদের দ্বারা শাসিত যে সমস্ত দেশীয় রাজ্য ভারতের ভেতরে থেকেই বেশি বাড়াবাড়ি করছিল এবং ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, ভারত সরকার শেষ পর্যন্ত এ সমস্ত দেশীয় রাজ্যের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণ হিসেবে 1947 সালের 9 নভেম্বর ভারতীয় সেনাবাহিনী অপারেশন হাউস ডাউনের মাধ্যমে জুনাগড় রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং 1948 সালের 13 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদের অত্যাচারী নিজামের বিরুদ্ধে এক ঐতিহাসিক সামরিক অভিযান শুরু করে, যার কোডনেম ছিল অপারেশন পোলো। মাত্র 109 ঘন্টার এই তীব্র অভিযানের পর 18 সেপ্টেম্বর হায়দ্রাবাদের নিজাম ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এভাবেই ভারত সরকার রহমত আলীর দিনিয়া পরিকল্পনা সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছিল। তবে এখানেই শেষ নয়। এই চরম পরাজয়ের পূর্বাভাস পেয়েই ষড়যন্ত্রকারীরা তাদের পূর্ব পরিকল্পনা মতন তাদের প্ল্যান বি বাস্তবায়নের জন্য ময়দানে নেমে পড়ে। দেশভাগের কয়েক মাস আগে জিন্না সহ মুসলিম লীগের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে ভারতের অন্যান্য অঞ্চলে পৃথক পৃথক স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্ম দেওয়া বা সেই অঞ্চলগুলোকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা না গেলেও বাংলা অঞ্চলে যেহেতু মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, তাই এই বাংলা নিশ্চিতভাবে পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। তবে এই উল্লাসের আড়ালে লুকিয়ে ছিল এক চরম ভৌগোলিক সমস্যা। কারণ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের মধ্যে স্থলপথে সরাসরি কোনো সংযোগ ছিল না। মাঝখানে ব্যবধান হয়ে দাঁড়িয়েছিল বিশাল ভারতীয় ভূখণ্ড। ফলস্বরূপ এই দুই অঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল আকাশপথ অথবা দীর্ঘ সমুদ্রপথ। সে সময় পশ্চিম পাকিস্তানের করাচি বন্দর থেকে পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম বন্দরের সমুদ্রপথের দূরত্ব ছিল প্রায় 3000 নটিক্যাল মাইল, যা অতিক্রম করতে জাহাজগুলোর 11 থেকে 14 দিন পর্যন্ত সময় লেগে যেত। এছাড়া এই ভৌগোলিক সমস্যার থেকেও বড় সমস্যা ছিল পৃথক দুই ভূখণ্ডের সাংস্কৃতিক অমিল। পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের নেতারা ভালো করেই জানতেন যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলার মানুষের ভাষা, পোশাক, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের সাথে তাদের কোনো মিল নেই। প্রায় 1000 মাইলের ব্যবধানে থাকা এই দুটি ভিন্ন সংস্কৃতির জনগোষ্ঠীকে এক সুতোয় বেঁধে রাখার একমাত্র মাধ্যম হল ইসলামিক পরিচয়। আর দূরদর্শী পশ্চিম পাকিস্তানি নেতারা তখনই অনুধাবন করতে পেরেছিলেন যে এই কৃত্রিম ধর্মীয় বন্ধন যদি কখনো আলগা হয়ে যায় তবে যে কোনো মুহূর্তে বাঙালিরা বিদ্রোহ ঘোষণা করতে পারে। তার ফলে পূর্ব পাকিস্তান চিরতরে তাদের হাতছাড়া হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর ঠিক এ কারণেই মুসলিম লীগ নেতাদের মনে হয়েছিল, যদি কোনোভাবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি স্থল সংযোগ বা করিডোরের ব্যবস্থা করা যায় তবে পূর্ব পাকিস্তানে সম্ভাব্য যে কোনো ধরনের বিদ্রোহ বা অসন্তোষ মুহূর্তের মধ্যেই দমন করা সম্ভব হবে। এই স্থলপথ থাকলে পশ্চিম পাকিস্তান থেকে খুব দ্রুত সৈন্য, ভারী অস্ত্রশস্ত্র এবং রসদ পাঠিয়ে সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হবে। একই সাথে ভৌগোলিকভাবে ভারতের দুই প্রান্তে বসে ভারতের উপর একটি স্থায়ী সামরিক চাপ সৃষ্টি করা যাবে। আর এই দূরভিসন্ধি থেকেই 1947 সালের 21 মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আলী জিন্নাহ এক আজব দাবি করে বসেন। তিনি সাফ জানিয়ে দেন, এই দুই পাকিস্তানের মধ্যে সরাসরি স্থলপথে যোগাযোগের জন্য ভারতের বুক চিরে প্রায় 1000 মাইল দীর্ঘ এবং প্রায় 25 কিলোমিটার চওড়া একটি বিশাল করিডোর দিতে হবে। জিন্নাহর এই পরিকল্পনা অনুযায়ী করিডোরটি পশ্চিম পাকিস্তানের লাহোর থেকে শুরু হয়ে ভারতের অমৃতসর, দিল্লির পাশ দিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে
কলকাতা হয়ে পূর্ব পাকিস্তানের ঢাকায় এসে পৌঁছাবে এবং তিনি দাবি করেছিলেন এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে পাকিস্তানের হাতে। ভারতের কোনো রকম অনুমতি ছাড়াই পাকিস্তানের সাধারণ নাগরিক ও সামরিক যানবাহন অনায়াসে যাতায়াত করতে পারবে এই করিডোরের মধ্য দিয়ে। কিন্তু জিন্নার এই অদ্ভুত দাবি শোনা মাত্রই সর্দার বল্লভভাই পটেল কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি একে ফ্যান্টাস্টিক ননসেন্স বলে আখ্যা দেন। এর সাথে সাফ জানিয়ে দেন এ ধরনের গুরুত্বহীন অবাস্তব দাবিকে বিন্দুমাত্র আমল দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে জওহরলাল নেহরু জিন্নার এই দাবিকে পুরোপুরি অবাস্তব হাস্যকর বলে উড়িয়ে দেন। এর সাথে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই করিডোর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে, তাই কংগ্রেস যে কোনো মূল্যে এর বাস্তবায়ন হতে দেবে না। এছাড়া কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও একযোগে জিন্নার এই করিডোর দাবির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু জিন্নাও পিছু হটতে রাজি ছিলেন না। তিনি এ বিষয়ে সাহায্যের জন্য ব্রিটিশ পার্লামেন্টের তৎকালীন বিরোধী দলনেতা চার্চিলের শরণাপন্ন হন। তিনি চার্চিলকে একটি আবেগঘন চিঠি লিখে অভিযোগ করেন যে কংগ্রেস তাদের সঙ্গে অন্যায় করছে। সম্পূর্ণ বাংলা পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে কংগ্রেস তো আপত্তি জানিয়েছেই, তার উপর আবার এই করিডোর না দিলে পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে না। তাই জিন্না চার্চিলকে অনুরোধ করেন তার এই করিডোর দাবিকে যেন ব্রিটিশ পার্লামেন্টে জোরালোভাবে উত্থাপন করা হয়। জিন্নার অনুরোধে চার্চিল বিষয়টি পার্লামেন্টে উত্থাপনও করেছিলেন, কিন্তু অন্যান্য ব্রিটিশ এমপিরা দূরদর্শিতার পরিচয় দেন। তারা বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের আপত্তিকে উপেক্ষা করে যদি জিন্নার এই দাবিকে বাস্তবায়ন করা হয় তাহলে ভারতে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যার ফলে মেজরিটি ব্রিটিশ এমপি এই দাবি পুরোপুরি খারিজ করে দেন। পরবর্তীতে 1947 সালের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন দেশভাগের চূড়ান্ত ব্লুপ্রিন্ট ঘোষণা করেন, যেখানে স্পষ্ট বলা হয় যে ধর্মের ভিত্তিতেই ভারত ভাগ হবে, এবং তিনি জিন্নার এই অবাস্তব দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি। তবে দেশভাগের পরেও পাকিস্তানের তরফ থেকে চেষ্টা থামেনি। 1947 সালের শেষের দিকে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট সুবিধা পাওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু ভারত সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন। আর এভাবেই রহমত আলীর দিনিয়া পরিকল্পনা এবং জিন্নার করিডোর পরিকল্পনার হাত থেকে ভারত রক্ষা পেয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।